এই বিজনেসটা বন্ধ করে দেব। একদম পুরোটা ফ্লপ, কাস্টমার তো একদম নেই, কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি। আগে যদি 10% হতো এখন তার 2% হয়। আলিপুর চিড়িয়াখানাতেও নেই একজনও বাংলাদেশি পর্যটক। টুরিস্ট প্লেস আছে, এখানে যদি টুরিস্টরা না আসে তো একটু চাপ পড়বে। কলকাতার এই ভিক্টোরিয়া পার্কে একজনও বাংলাদেশি পর্যটক নেই। পঁচিশে মোদিবাবুর উপরে ভরসা, মোদিবাবু যা বলবে সেটাই হবে। সব থেকে ভালো দিদি ছিল ওখানে প্রধানমন্ত্রী। জানুয়ারিতে যদি এখন ভিসাটা শেষ হয়ে যায়, তাহলে যদি নতুন ভিসা না দেয় তাহলে তো প্রবলেম। একটা পচা আলুর জন্য সব আলুকে দোষ দিয়ে লাভ নেই। সব বাংলাদেশ মানে ভারত বিরোধী, সেটা কিন্তু নয়। তারপরে আগস্টের পর থেকে তো অবস্থা খারাপ, কবে ভিসা দেবে তার আশায় বসে আছি। আমি যদি না খেয়ে থাকি আর আপনি যদি খেয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে ও না খেয়েছে আমার কোনো যায় আসে না, এটা তো মানে মূর্খের সঙ্গে স্বর্গে বাস করা। অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? আবেগ দিয়ে নয়, বাস্তবতার নিরিখে আপনাকে তথ্য বিশ্লেষণ করতে হবে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাবে 2024 বছরটি। অনেক ঘটনাকে সাক্ষী রেখেই চলে যাচ্ছে। এই বছরে প্রতিবেশী ভারত ও বাংলাদেশে জাতীয় দুটো নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে এবং এই বছরে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিতে হয়েছে শেখ হাসিনা সরকারকে। ভারত বাংলাদেশের মাঝে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এবছর ভারত বাংলাদেশি পর্যটকদের ভিসা বন্ধ রাখা। বছরের শেষ দিন পর্যন্ত সরকারিভাবে ঠিক কবে নাগাদ বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থা আবার স্বাভাবিক করবে সে বিষয়ে পরিষ্কার করে কোনো তথ্য প্রকাশ করেনি দিল্লি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা প্রেস ক্লাবে এবং কলকাতা প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিকের কাছে জানতে চাইব এই ভারত বাংলাদেশের মধ্যে চলমান যে অসহিষ্ণুপূর্ণ সম্পর্ক এবং এই 2024 সালের পর এই রাত পোহালেই 2025 তারা ঠিক কিভাবে 2025-এ ভারত বাংলাদেশের সম্পর্ককে দেখতে চাই। চলুন তাহলে দর্শক তাদের কাছ থেকে জেনে নেই তারা কিভাবে এই সম্পর্কটাকে পর্যবেক্ষণ করছেন। আসলে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এর উপায়টা কি? সম্পর্ক কি আর স্বাভাবিক হবে না? তুমি কি দেখো, আমি শুধু একটা কথা বলি, ভিসা দেবো না দেওয়াটা না, এটা কোনো একটা জায়গাতে মনে হচ্ছে কোথাও যেন একটু এটা বাধাটা সরে যাওয়া উচিত। আবার বললাম, প্রচুর মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন, প্রচুর মানুষ এখানে অনেক কাজে আসেন, তাদের আমাদের অনেক আত্মীয় বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষের অনেক আত্মীয় আমাদের এই পশ্চিমবঙ্গে আছে। ভিসা দেওয়া নেওয়াটা হয়তো সাময়িক কারণে বন্ধ আছে, কিন্তু আমি বলবো এটা একটা অবসান হওয়া উচিত। ভিসা দেওয়া হোক, সেইভাবে ভিসা দেওয়া হোক যাদেরকে মনে হচ্ছে যে একটা পচা আলুর জন্য সব আলুকে তো দোষ দিয়ে লাভ নেই। আমরা কোথাও যেন একটা করে ফেলছি যে সব ভারতীয় মানে বাংলাদেশ বিরোধী বা সব বাংলাদেশ মানে ভারত বিরোধী, সেটা কিন্তু নয়। এরকম প্রচুর বাংলাদেশি আছেন, বাংলাদেশি ভাইয়েরা আছেন, বাংলাদেশি বোনেরা আছেন যারা কিন্তু ভারতবর্ষকে ভালোবাসেন, পশ্চিমবঙ্গে ভালোবাসেন, তাই তারা আসতে চায়। আমি বলবো এই ভিসা দেওয়া নেওয়াটা একটু দুই সরকারেরই ভাবা উচিত যে ভিসা দেওয়া নেওয়াটা এটা যে ইমিডিয়েট চালু করা যায়। সাধারণ মানুষকে ভিসা বন্ধ করে দেওয়া, দুই দেশে সাধারণ মানুষের ভিসা বন্ধ করে দেওয়াটা কোথাও যেন একটা মনে হচ্ছে এই সম্পর্কটাকে আরও তেতো করে দিচ্ছে। আমি চাইবো আজকে সন্ধ্যে থেকে আমরা আবার সেই আগের মতো বাংলাদেশে ফিরে যাই, আবার বাংলাদেশের ভাইরা পশ্চিমবঙ্গে আসুক, তাদের ভিসা সমস্যা মিটতে যাক, আমাদেরকেও যাতে বাংলাদেশে যাওয়ার ভিসা দেওয়া হোক। তুমি 2024 আমি চাইছি না, আমি বলছি আজকে থেকেই আবার সেই বাংলাদেশে আমরা ফিরে যাই। আচ্ছা, আমি কি সরাসরি দুটো প্রশ্ন করবো। একটা হচ্ছে, আপনি কি মনে হয় যে সত্যিকার অর্থেই ভারতের অর্থনীতিতে বাংলাদেশি পর্যটকরা না এলে ক্ষতি হবে? অবশ্যম্ভাবী। এটা ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে যে কটা রাজ্য, মূলত কে কি বলছে জানি না, ক্ষতি তো অবশ্যই হবে। আমি জানি কলকাতার মার্কিউ স্ট্রিটের কিছু বিজনেসম্যান আছেন, অনেকে বলছেন যে কলকাতার মার্কিউ স্ট্রিটের 200 দোকান বন্ধ হয়ে গেলে হোক না, কিন্তু সামগ্রিকভাবে ভারতের নাকি অর্থনীতির কোনো ক্ষতি হচ্ছে না। আসলে এইটা কি সত্যিকার অর্থে কোনো বাস্তবচিত দাবি? দেখুন, আমি যদি না খেয়ে থাকি আর আপনি যদি খেয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে ও না খেয়েছে আমার কোনো যায় আসে না, এটা তো মানে মূর্খের সঙ্গে স্বর্গে বাস করা। কলকাতা শহরে 200 দোকানদারের সঙ্গে আপনি যদি 5 জন করে ইনভলভ করেন, হোটেল ব্যবসা, এক একটা হোটেল ব্যবসায় 50টা করে ইনভলভ থাকে, মালিক কতদিন চালাবে? করোনার প্রাদুর্ভাবে চালিয়ে পেরেছে, কিন্তু যদি পর্যটক না আসে, আপনি জানেন যে কলকাতা থেকে পেট্রাপোল বেনাপোলে কত ব্যবসায়, মানি এক্সচেঞ্জে কত ব্যবসা ইনভলভ আছে।
তারা না খেয়ে মরবে। তাদের একটা মানুষ একটা অলরেডি তারা না খেয়ে অলরেডি মরতে শুরু করেছে, কারণ ইতিমধ্যেই তো বাংলাদেশ থেকে পর্যটক আসা প্রায় বন্ধের মুখে অলমোস্ট। জানুয়ারি 10 তারিখ পর্যন্ত আর একজন বাংলাদেশি পর্যটককেও দেখা যাবে না, মেডিকেল ভিসা ব্যতীত। আমরা এর উদাহরণ তো দেখেছি, আমরা করোনার সময় আমরা উদাহরণ দেখেছি। সেইটার আমি যদি কিছু অংশ দেখি, যে যারা একটা ভিউজ পর্যটকের ওপরে যাদের ব্যবসা সমস্ত কিছু, পরিবহন, খাদ্য, হোটেল, জামা কাপড়, এত কিছু ব্যবসা, মানি এক্সচেঞ্জ, আপনি জানেন মার্কেট স্ট্রিটে যে মোবাইলের সিম বিক্রি হয় সমস্ত কিছু দেখে, সেটাও বন্ধ। তো এটা যদি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, একটা মানুষ 10 বছর ধরে একটা ব্যবসার সঙ্গে রয়েছে, সেটা টোটাল যদি ক্লোজ ডাউন হয়ে যায়, তাকে আবার সেই জায়গাটা ফিরে পেতে অনেক সময় করতে হবে, অনেক লড়াই করতে হবে। 2024 শেষ, 2025-এ কীরকম দেখতে চাচ্ছেন ভারত বাংলাদেশের সম্পর্ক? আমি কলকাতার একটি ছেলে, রাজ্যের একজন সচেতন নাগরিক, পেশায় সাংবাদিকতা করি প্রায় 20 বছর ধরে আন্তর্জাতিক সংবাদ সংস্থার সঙ্গে। আমি বলবো কোনো দেশের ক্ষেত্রে এই জাতীয় পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কখনোই হওয়া উচিত, কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমি বারবার অনুরোধ করব দুদেশের যারা রাষ্ট্রনায়ক রয়েছেন, নেতৃত্বে যারা রয়েছেন, তারা এর একটা সদর্থক ভূমিকা নিয়ে প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্ক হওয়া উচিত সেই জায়গাটায় তারা সদর্থক ভূমিকা নেবেন, এই আশা রাখি 2025-এর জন্য। সেপ্টেম্বর মাসে ভারতে যে পরিমাণ বাংলাদেশি পর্যটক এসেছিলেন, অক্টোবরে সেই পরিমাণ থেকে প্রায় অর্ধেকে কমে যায়। আবার অক্টোবর মাসে যত সংখ্যক বাংলাদেশি পর্যটক ভারতে পা রেখেছিলেন, নভেম্বরে সেই সংখ্যাটাও কমে দাঁড়ায় প্রায় অর্ধেকে। আগস্টের আগে গড়ে প্রায় প্রতিদিন 6 থেকে 7 হাজার বাংলাদেশি পর্যটক আসতেন ভারতে, আর এখন সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে মাত্র দিনে 5 থেকে 700-তে। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার অন্যতম পর্যটকদের জন্য দ্রষ্টব্য ভিক্টোরিয়া পার্কে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি বছর এই ডিসেম্বরের শেষ সময়ে লাখো লাখো দেশি বিদেশি পর্যটক আসেন এই ভিক্টোরিয়া পার্ক। আর এই মোট পর্যটকদের মধ্যে সরকারি হিসেব বলছে 20% পর্যটক আসেন প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে। যেহেতু এই মুহূর্তে ভারত সরকার বাংলাদেশি কোনো নাগরিককে ভিসা দিচ্ছে না, সে কারণে কিন্তু এবছর এই ভিক্টোরিয়া পার্কে যে সব মিলিয়ে যে পর্যটকদের ভিড়, সেটা কিন্তু অনেকটাই কম, এমনটাই দাবি করছেন এই ভিক্টোরিয়া পার্কের সঙ্গে যারা রয়েছেন সেই সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার অন্যতম আকর্ষণীয় পর্যটকদের জন্য দ্রষ্টব্য আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ প্রিয় দর্শক, শুধুমাত্র ডিসেম্বর মাস জুড়ে লাখো লাখো দেশি বিদেশি পর্যটকদের গন্তব্য এই আলিপুর চিড়িয়াখানা। শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্য থেকেই নয়, প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি পর্যটক আসেন এই আলিপুর চিড়িয়াখানা। তবে এবার ছবিটা ব্যতিক্রম, কারণ বাংলাদেশি পর্যটকরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আসতে পারছেন, আর এরই ফলে প্রভাব পড়েছে আলিপুর চিড়িয়াখানার ভিড়েও। কারণ সংশ্লিষ্টরা বলছেন এখানে আসা দর্শনার্থীদের মধ্যে 20 থেকে 25% বাংলাদেশি পর্যটক। আর যেহেতু ভারত সরকার বাংলাদেশি পর্যটকদের কোনো ধরনের অর্থাৎ ভিসা দিচ্ছে না, আর সে কারণেই এই ডিসেম্বর জুড়ে কলকাতার অন্যান্য দর্শনীয় স্থানের মতো এই আলিপুর চিড়িয়াখানাতেও তার নেতিবাচক প্রভাব পড়েছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশি পর্যটক না আসার ফলে কলকাতার বহু এলাকায় মারাত্মক অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। নিউ মার্কেট এলাকার আশেপাশে প্রায় সব এলাকার বেচাকেনা প্রায় কমে গিয়েছে 60 থেকে 70%। আবাসিক হোটেলগুলোর রুম বিক্রি প্রায় বন্ধ, খাবারের দোকানগুলোতে মাছি মারছেন কর্মীরা। নিউ মার্কেটের কাপড়ের দোকানগুলোর মতোই ওষুধের দোকানগুলোতেও হাহাকার শুরু হয়েছে। প্রিয় দর্শক, মার্কো স্ট্রিটের যে ছবি, সেই ছবিটা কিন্তু ক্রমশ অনেক মানবেতরের দিকে যাচ্ছে, কেননা প্রায় প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান ঢুকছে। কম বেশি এই অর্থনৈতিক ক্ষতির যে অঙ্কের হিসেব, সেটি এই মুহূর্তে দিতে চাইছেন না বা বলতে চাইছেন না অনেকেই। কিন্তু আজকে সারা দিন জুড়ে কলকাতার বিভিন্ন পয়েন্টে ঘুরে একটা বিষয় পরিষ্কার, যে বাংলাদেশি পর্যটকহীন এই গোটা এলাকা কার্যত অর্থনৈতিকভাবে একেবারে শ্মশান ক্ষেত্রে পরিণত হয়েছে। আমি জানি যে আমার এই মন্তব্য শোনার পর আমার সহনাগরিক অনেক ভারতীয় তারা বলবেন যে আমি বাংলাদেশে চলে যাই না কেন, কিংবা অনেকে বলবেন যে আমি বাংলাদেশের দালাল। সঙ্গত কারণেই তারা এটা বলবেন, কেননা আমার এই মন্তব্য শুনে তারা বিভ্রান্ত হবেন, কারণ সত্যটা সহ্য করা অনেকটাই কঠিন। 2024 প্রথম শুরুতে ভালো ছিল,
তারপর থেকে খুবই খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা যে কিভাবে আমরা মার্কেট কিভাবে করব না করব কোনো রকম পাচ্ছি না, কাস্টমার তো একদম নেই, কিভাবে ব্যবসা চলবে সেইটাই আমরা চিন্তা করতে পারছি না। জানুয়ারির 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সব বাংলাদেশি আসা বন্ধ হয়ে যাবে, তখন কি হবে? তখন চিন্তা ভাবনা আলাদা করতে হবে, তখন আর কাস্টমার না আসলে আমরা দোকান খুলে কী করতে, তখন অন্য চিন্তা ভাবনা অন্য ব্যবসা আমাদের লাইন রাখতে হবে। তার মানে দোকান এই দোকান বন্ধ হয়ে যাবে, এই দোকান বন্ধ হয়ে যাবে, কিছু করার নেই। 2025 কেমন হতে পারে? 2025 আশা করি তো ভালো হওয়া উচিত, কিন্তু যা বর্তমানে যা অবস্থা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভালো হবে না। 2025 কেমন যাবে বলে মনে হয়? 25-এ মোদিবাবুর উপরে ভরসা, মোদিবাবু যা বলবে সেটাই হবে। এখন ভিসা আটকে রেখে দিয়েছে, এবার যদি মোদিবাবু আবার ছাড়পত্র দেয় তাহলে হবে। 24-এ কেমন গেল? 24-এ প্রথমের দিকে ভালোই গিয়েছিল, এই আগস্ট মাস থেকে খারাপ যাচ্ছে। আগে যা বিক্রি হতো তার 2% এখন হয়, আগে যদি 10% হতো এখন তার 2% হয়। এখানে মোটামুটি পুরো হোটেলই বন্ধ আছে, লোকজন নেই। কি হবে পরিস্থিতি 2025-এ কি হবে? अब দেখা যাক, ওখানে পাসপোর্ট পালে তো লোক আসবে, ভিসা দিচ্ছে না। আমরা তো বলবো সব থেকে ভালো দিদি ছিল ওখানে প্রধানমন্ত্রী, লোককে ভিসা দিচ্ছিল, হার দেশ যাচ্ছিল। এখন তো ভিসা ওদের পাচ্ছে না, তো যাবে কোথায়? জুলাই মাসে ভিসা পেয়েছেন, তাদের তো ভিসার মেয়াদ শেষ হবে জানুয়ারির 10-15 তারিখের মধ্যে, এরপর কি হবে? এরপর যে কিছু হবে না, বিজনেসটা এখন বাংলাদেশের জন্য এখন আমি ট্রাভেল এজেন্সি করে বসে আছি, এই বিজনেসটা বন্ধ করে দেব, অন্য বিজনেসটা স্টার্ট করব। তাহলে যেটি আমি আগে শুরু থেকেই বলছিলাম যে আমি যখন এর আগে আরও প্রথম ভিডিও করেছিলাম তখন অপ্রত্যাশিতভাবে এই ব্যবসায়ী এই মুহূর্তে বলছেন যে এই মুহূর্তে যা ব্যবসার পরিস্থিতি তাতে জানুয়ারি মাস পর্যন্ত তার এই ব্যবসা, অর্থাৎ তার এই ব্যবসার ক্যারেক্টার অথবা ব্যবসার ধরন বা ব্যবসার বিষয় সাবজেক্ট সেইটি পাল্টে যাবে। অর্থাৎ তিনি এই ট্রাভেলের যে ব্যবসা করেন, রেলওয়ে অথবা বিমান সংস্থার টিকিট সেল করেন, সেই ব্যবসা উনি বন্ধ করে দেবেন এবং তারপর হয়তো এখানেই নতুন কোনো ব্যবসা শুরু করবেন। 24 কেমন ছিল? 2024 তো যে পর্যন্ত ভিসা ছিল মোটামুটি ভালোই ছিল। 2024-এর ভিসাটা এখন পর্যন্ত আমাদের রেস্টটা আছে। জানুয়ারিতে যদি এখন ভিসাটা শেষ হয়ে যায় তাহলে যদি নতুন ভিসা না দেয় তাহলে তো প্রবলেম একটু আছেই, এই হলো ব্যাপার। আমার কি মনে হয় 2025 কেমন যাবে? যদি ভিসা পেয়ে যাই তাহলে তো ঠিক আগের চেয়ে তো বেশি ভিসা পাবে, যদি ভালোভাবে ভিসা দেয় তাহলে আরও অনেক লোক আসার জন্য অপেক্ষায় আছে বাংলাদেশি। যদি না হয় তবে তো অনেক প্রতিষ্ঠান তো শুনেন, কারোর জন্য কোনো কিছু বসে থাকে না, আমাদের ইন্ডিয়াটা অনেক বিশাল বড়, ঠিক আছে, একটা না একটা বিকল্প ব্যবস্থা হয়েই যাবে, এটার জন্য কোনো প্যারা নেই, ঠিক আছে। বিজনেস যখন করি একটা ব্যবসা না একটা ব্যবসা তৈরি করে নিতেই পারবো, আর কোনো ব্যাপার নেই। ধাক্কাটা লেগেছে, একটু ধাক্কা লেগেছে, কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই, এই ব্যাপার। ইন্ডিয়ান ট্যুরিস্ট আসছে আমাদের, তাকে নিয়ে এখন ব্যবসা চলছে, এমনি কোনো ভালো ব্যবসা হচ্ছে না। যেরকম আমরা ভেবেছিলাম কি আমাদের এই নতুন বছরের সময় একটু বেশি সব আসবে ট্যুরিস্টরা, কিন্তু সেরকম ভিড় নেই। মানে আমাদের তো ধরুন অগাস্ট মাসে যে ভিসাটা হয়েছিল জুলাই মাসে, সেই সমস্ত ভিসা তো শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি 10-15 তারিখে, এরপর কি হবে? এরপর দেখা যায় কি হয়, দূর দেশ কী করে যায়, কী করে ট্যুরিস্ট প্লেস আছে এখানে, যদি ট্যুরিস্টরা না আসে তো একটু চাপ পড়বে। 2025 কেমন যাবে বলে মনে হয়? দেখুন এবার কি হয়। ব্যবসা বাণিজ্য নেই তো, ভিসা যেটুকুনি আসছে লোকজন আসছে, আর নতুন ভিসা না দিলে তো লোকজন না আসলে লোক সংখ্যা অনেক কমে গেছে এখন। অনেক কমে গেছে মানে নেই, প্রায় একদম শূন্য বলা যায়। যেটুকুনি আছে ওটাগুলো না, মানে নাই বললেই চলে। এই অবস্থাতেই বসে আছি, কবে ভিসা দেবে তার আশায় বসে আছি। 2024 কেমন ছিল? ও প্রথমে 2-4 মাস ঠিক ছিল, তারপরে আগস্টের পর থেকে তো অবস্থা খারাপ, এভাবেই চললো। এখন 2024 কালকে বিদায় হয়ে যাবে। 2025 কেমন হবে সেটা এখন ভগবান বা আল্লাহর কাছে আশা প্রার্থনা করতে যেন ভালো হয়। এই অবস্থা চলতে থাকলে পুরোটা ফ্লপ, একদম পুরোটা ফ্লপ। এই অবস্থা চলতে থাকলে তো দোকান অনেকটা বন্ধ হয়ে যাবে, অনেক ব্যবসা। কি বলবো, আমি তো আমার হাতে কিছু নেই, তো দেখেন কি হয়েছে। এখন তো 5 মাস থেকে অ্যাটলিস্ট 5-6 মাসে হয়ে গেছে বাংলাদেশ থেকে কোনো ভিসা ইস্যু হচ্ছে না। কন্ডিশনটা অনেক খুব খারাপ, এটা তো আমি বলতে পারছি না। বলার অপেক্ষা রাখে না, ভারতে বিদেশি পর্যটকদের দ্বিতীয় বৃহত্তম জায়গা বাংলাদেশি পর্যটক। আর বাংলাদেশি পর্যটক যেহেতু এই মুহূর্তে প্রায় শূন্যের কোটায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু এই খাতে অর্থনীতি রীতিমতো ধুঁকতে শুরু করেছে। অনেকে বলছেন জুলাই মাসের মাঝামাঝি সময়ে যে সমস্ত বাংলাদেশি পর্যটক ভিজিট ভিসা পেয়েছিলেন তাদের ভিজিট ভিসা কিন্তু জানুয়ারির 10 থেকে 13 তারিখের মধ্যে শেষ
শেষ হয়ে যাবে, তাহলে এই সমস্ত বাংলাদেশি পর্যটক যারা ভিসা নিয়েছিলেন ওই সময় জুলাই মাসে, তারা কিন্তু আর আসতে পারবেন না। অর্থাৎ 6 মাসের ভিসা পান, ভারত সরকার বাংলাদেশিদের জন্য 6 মাসের ভিসা দেন। তো সেই হিসেবে দেখা যায় যে জানুয়ারির 10 তারিখে সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে জুলাই মাসে তারা ভিসা পেয়েছিলেন এবং যেহেতু জানুয়ারির মাঝামাঝি সময় তাদের ভিসা শেষ হয়ে যাবে, তাই একবারের জন্য হলেও তারা ঘুরে গেলেন, কারণ তারা পরের বার ভিসা নাও পেতে পারেন। আমি লাস্ট জুলাইতে হচ্ছে ভিসা পেয়েছিলাম, এরপরে হচ্ছে তো আর যোগাযোগ করিনি, জানিনি। মানে আপনাদের ট্যুরিস্ট ভিসা রাইট, মানে এরপর তো আর ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। এখন পর্যন্ত অনেকে পায় নাই, এখন ভবিষ্যতের কথা বলা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, আপনারা এই পরিসংখ্যান থেকে পরিষ্কার বুঝতে পারছেন যে ছবিটা জানুয়ারির 10 থেকে 13 তারিখের মধ্যে এই গোটা মার্কেট স্ট্রিট কিন্তু ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ কোনো ধরনের বাংলাদেশি পর্যটককে আর পাওয়া যাবে না। এই 2024-এর শেষ লগ্নে দাঁড়িয়ে শুধু এইটুকুন বলবো যে পরিস্থিতি তৈরি হয়েছে, 2025-এর প্রত্যাশা কি সেটা কিন্তু এখনো অনিশ্চিত। শুধু যে কলকাতার এক অংশের অর্থনীতিতে এই কুপ্রভাব পড়েছে সেটা নয়, বরং প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা শিলিগুড়ি, দার্জিলিংও প্রভাব পড়েছে, দিল্লির হোটেলপাড়া এলাকায় প্রভাব পড়েছে, দক্ষিণ ভারতের ভেলুর, চেন্নাইয়ের মতো মেডিকেল পল্লীতে। একই রকম ভাবে কলকাতার হাসপাতাল পল্লী বলে পরিচিত মুকুন্দপুরের ছবিটাও একই রকম। আমি বরাবরই আমার সহনাগরিকদের আক্রমণের শিকার। চলুন 2024 সালের আমার বেশ কয়েকটি ভিডিও যেগুলো তুমুল ভাইরাল হয়েছিল, সেই ভিডিও নিয়ে আমার সহনাগরিক ভারতীয়রা আমাকে কিভাবে কি লিখে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। আমি গেল 2 মাসে ভিসা জটিলতার জেরে বাংলাদেশি পর্যটক না আসার ফলে ভারতের অর্থনৈতিক সংকটের চিত্র বিভিন্নভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। চলুন দর্শক, এক নজরে সেই সব আলোচিত ভিডিওর হেডলাইন একবার দেখে আসি। আমি প্রথম যে ভিডিওটি করেছিলাম সেই ভিডিওর শিরোনাম ছিল বাংলাদেশি পর্যটক নেই, বন্ধ হবে কলকাতার মার্কুই স্ট্রিটের বহু ব্যবসা। দ্বিতীয় ভিডিওটি ছিল রোজ ক্ষতি হচ্ছে 5 কোটি, বাংলাদেশি পর্যটকহীন হাহাকার কলকাতার ব্যবসায়ীদের। তৃতীয় ভিডিও ছিল কলকাতায় বাংলাদেশি রোগী নেই, খাকা মুকুন্দপুর হাসপাতাল পাড়া। চতুর্থ ভিডিও ছিল এটি, যার শিরোনাম ছিল কলকাতা বাংলাদেশি পর্যটক শূন্য, কলকাতা ঢাকা কলকাতা রুটে বহু বাস চলছে না কেন। আমার সিরিজ ভিডিওর পঞ্চম ভিডিওর শিরোনাম ছিল নজিরবিহীন সংকটে কলকাতার বহু আবাসিক হোটেল, নেই বাংলাদেশি পর্যটক। কলকাতায় কোটি কোটি টাকার রান্না নষ্ট হচ্ছে রোজ, নেই বাংলাদেশি পর্যটক, রেস্তোরাঁ ব্যবসাও লাটে। এটি ছিল আমার সিরিজের ষষ্ঠ ভিডিও। আর সপ্তম আলোচিত ভিডিওর শিরোনাম ছিল ভারতে বাংলাদেশিরা না এলে না খেয়ে মরবো, বয়কট নয় বুকে জড়িয়ে নেব, আকুতি কলকাতার ব্যবসায়ীদের। আর সিরিজের শেষের আগের ভিডিওটি ছিল খাকা করছে দার্জিলিং, নেই বাংলাদেশি পর্যটক, পাহাড়ের ব্যবসাতেও নেমেছে চরম অনিশ্চয়তা। আর এই ভিডিওটি যেটি আপনারা দেখছেন সেই ভিডিওটি এই সিরিজের 9ম ভিডিও, আর প্রত্যেকটি ভিডিওই ছিল আলোচিত এবং তুমুল চর্চিত। আমাদের এই মুহূর্তে প্রয়োজন ভারত এবং বাংলাদেশের দুই রাষ্ট্রের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের জরুরিভাবে টেবিলে বসা, বিশেষ করে দুই দেশের গণমাধ্যমের ভূমিকা ইতিবাচক, গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করা, দুই দেশের সুশীল সমাজকে নিয়মিত আরও ইতিবাচক সংযোগ স্থাপন করা এবং মানুষে মানুষের সঙ্গে আরও সুদৃঢ় বন্ধুত্ব স্থাপন করা। অনেক হয়েছে, এখন এই সংকটকে আমাদের উত্তরণের পথ খুঁজতে হবে, আর না হলে কিন্তু অনিবার্যভাবে বিপদ হবে, আর এতে ক্ষতিগ্রস্ত হব আমরা প্রতিবেশী দুই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ ভারতের এই বিস্তীর্ণ অঞ্চল, বাংলাদেশও সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি জানি এরই মধ্যে অনেকেই, আমার অনেক সহনাগরিক আমাকে সমালোচনায় বিদ্ধ করবেন এবং তারা ব্যক্তিগত আক্রমণ তো করবেনই। ব্যক্তিগত আক্রমণ যারা করবেন তাদের প্রতি আমার শুধুমাত্র একটাই অনুরোধ থাকবে যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? আবেগ দিয়ে নয়, বাস্তবতার নিরিখে আপনাকে তথ্য বিশ্লেষণ করতে হবে। হ্যাঁ, বাংলাদেশের অনেকেই যে আচরণ করেছে তাতে ভারতীয় হিসেবে আমরা সবাই কষ্ট পেয়েছি বা আমাদের অনেক ক্ষেত্রে ক্ষুব্ধ হওয়ার কারণ রয়েছে, কিন্তু এটাও বুঝতে হবে যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া প্রকাশ করলে সংকট আরও ঘনীভূত হবে, অর্থাৎ এই সংকট কিন্তু সহজেই যাবে না। এর সঙ্গে আমি বরাবরই বেশ কিছু বিষয় নিয়ে চেষ্টা করি যে আমার ইউটিউব চ্যানেলে মন্তব্য তুলে আনার, অর্থাৎ জরিপ। 2024 সালে বেশ কয়েকটি বিষয়ে আমি জরিপ চালিয়েছিলাম, সেই জরিপে কে কি বলেছেন সেটা এক নজরে দেখে আসি।
ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হোক, সেটা কি দুই দেশের মানুষ চান কিনা? আর সেই জরিপে 57% অংশগ্রহণকারী দু দেশের মধ্যেই সুসম্পর্কের পক্ষে ভোট দিয়েছেন, আর সম্পর্ক চান না সেই সংখ্যায় ভোট পড়েছে 38%। আর এই জরিপটিতে 30শে ডিসেম্বর রাত পর্যন্ত 77টি মন্তব্য জমা পড়েছে। আর সেই মন্তব্যগুলোর মাঝে কয়েকটি মন্তব্য ঠিক এমন। এর আগে আমার আরেক জরিপের বিষয় ছিল কলকাতা ঢাকার এক শ্রেণীর গণমাধ্যম উস্কানিমূলক ভুল তথ্য ছড়াচ্ছে কিনা। আর সেখানে অংশগ্রহণকারীদের মধ্যে 91% মনে করেন যে এই উস্কানিমূলক তথ্য ছড়ানোর জন্য ঢাকা এবং কলকাতার এক শ্রেণীর গণমাধ্যমই দায়ী। আর এই মন্তব্যের বিরুদ্ধে ছিলেন মাত্র 7% মানুষ। আর এর আগের আরো একটি জরিপের শিরোনাম ছিল ভারত বাংলাদেশের মাঝে আপনি কি বন্ধুত্ব চান? সেখানেও ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। সেখানে 53% মানুষ দুই দেশের মধ্যে বন্ধুত্ব চেয়ে আবেদন করেছেন, আর বন্ধুত্ব চান না সেই সংখ্যাটি ছিল 42%। আর এই প্রত্যেকটি ভিডিওর মন্তব্য কলামও ছিল উত্তেজনায় ঠাসা। বিশেষ করে দুই দেশের কিছু অতি প্রতিক্রিয়াশীল দর্শকদের আক্রমণ এবং পাল্টা আক্রমণ ছিল চোখে পড়ার মতো। তো প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। হ্যাঁ প্রিয় দর্শক, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক 2024 সালে নানাভাবে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে। তবে আমরা প্রত্যাশা করব 2025 সালে এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে, বিশ্বাসযোগ্য হবে এবং আমরা প্রতিবেশী দুই দেশের মানুষ, বন্ধু, স্বজন এবং আত্মীয়র মতো আরো সম্পৃক্ত থাকবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন এবং সবাইকে 2025 সালের অগ্রিম অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার।